আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি চিন্তা ভাবনা করলাম যারা কায়দা পারে না তাদেরকে একটু কায়দা শিখাই, আর যারা মোটামুটি পারে তাদেরকে ভালো করে শিখাই। তো কায়দা শেখানোর জন্য আমি চলে আসলাম, আর কায়দা ধারাবাহিকতাভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভিডিও বানায় বানায় ইউটিউবে আপলোড দিব। আপনারা যদি কায়দা শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি দৈনিক লাইভে আসার চেষ্টা করব, লাইভে এসে কায়দা শিখাবো। আর কেউ যদি না বুঝেন তাহলে কমেন্টের মধ্যে বলবেন। তো আমি এই বুঝার ব্যাপারে নিয়ে আমি ইউটিউবের মধ্যে সুন্দর ভিডিও বানিয়ে দিব যেভাবে বুঝতে চান। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো কায়দা শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহ পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা প্রথমে দেখতেছেন আলিফ। আলিফ কিভাবে উচ্চারণ করবেন? আলিফ উচ্চারণ করার সময় ওই যে সামনের যে দুইটা দাঁত আছে, উপরের সামনের দুইটা দাঁত নিচের ঠোঁটের ফ্যাটের মধ্যে লাগাই দিবেন। লাগানোর সময় একটু বাতাস বের হবে, তাহলে কি হয়ে যাবে? আলিফ উচ্চারণ হয়ে যাবে। যেমন ধরেন আলিফ, একটু বাতাস বের হবে তাহলে আলিফ উচ্চারণ হয়ে যাবে। এরপরে দেখেন বা, বাটা উচ্চারণ করা অতি সহজ, কারণ বাটা উচ্চারণ করার সময় দুইটা ঠোঁট এই যে সামনের উপরের নিচের দুইটা ঠোঁট আস্ত করে লাগাইবেন, হালকা করে আবার ছেড়ে দিবেন। হালকা করে লাগাইবেন, হালকা করে ছেড়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে? বা উচ্চারণ হয়ে যাবে। দেখেন বা, বা। এরপরে দেখতেছেন যে তা। তা উচ্চারণ করাও সহজ। তো তা উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইবেন। তো আপনারা আয়না দিয়ে চেষ্টা করবেন, দেখবেন যে ঠিক মতো মাখরাজ উচ্চারণ হইতেছে কিনা, ঠিক মতো জিহ্বা লাগে কিনা। তো তাটা উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের কি করতে হবে? আগা গোড়ার সঙ্গে লাগাই দিতে হবে। যে এখন যেমন ধরেন তা। এরপরে সা উচ্চারণ করার সময় তার মতনই হবে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের, এটা হলো দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, আর সা হবে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। যেমন ধরেন সা। আর জিম উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান, এই জিহ্বার মধ্যখানটা তার বরাবর বাঙ্গাকে ওই তালুর সঙ্গে গিয়ে লেগে যাবে। যেমন আপনারা একটু চেষ্টা করবেন, জিহ্বার মধ্যখান একটু বাঙ্গা খেয়ে কি হবে? তার বরাবর তালুর সঙ্গে লেগে যাবে। যেমন জিম। এরপরে দেখেন হা। হা উচ্চারণ করার সময় হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে। তো হলক কয়টা স্থান হয়? তিনটা। হলকের মধ্যখান, হলকের শেষ, হলকের শুরু। আর এটা হবে হলকের মধ্যখান থেকে। হা। হলকের মধ্যখান থেকে দুইটা হরফ উচ্চারণ হয়, আইন হা। এই যে হা। এরপরে খ। খ উচ্চারণ করার সময় হলকের শেষ থেকে কি হবে? উচ্চারণ হবে। হলকের শেষ থেকে দুইটা হরফ উচ্চারণ হয়, গইন আর খ। এই যে গইন আর খ, এটা কি কোনখান থেকে উচ্চারণ হয়? হলকে শেষ খান থেকে। আর দাল উচ্চারণ করার সময় সেম তার মতন হবে। কিসের মতন? তার মতন। তা যেমন বলছিলাম যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, এটাও সেম জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল। আর জাল উচ্চারণ হবে সেম তার মতন। যেমন সা বলছিলাম যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, আর এটা হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গেই লাগাইয়া, দুইটা সেম। এরপরে দেখেন জাল। এরপরে হচ্ছে র। র উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা একটু উল্টা করে উপরে তালুর সঙ্গে লাগাই দিতে হবে। এই যে জিমটা যেমন বলছিলাম না যে জিহ্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে লাগবে, আর এটা হলো জিহ্বার আগাটা একটু উল্টা করে বরাবর উপরে লেগে যাবে। যেমন র, র। এরপরে দেখেন যা। যা উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা, হ্যাঁ, সামনের নিচে, নিচের দাঁতগুলো আছে না, জিহ্বার আগাটা সামনের নিচের দাঁতের পেট ও আগার সঙ্গে দুই স্থানে লাগবে আর কি। পেট ও আগার সঙ্গে লাগবে। পেট ও আগার সঙ্গে লাগলেই কি হয়ে যাবে? যা আর সিন এই দুইটাই কি উচ্চারণ হয়ে যাবে। তো যা যেখান থেকে উচ্চারণ হবে, সিনও কি সেখান থেকেই উচ্চারণ হবে। তো আবার আমি মাখরাইটা বলতেছি, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। যেমন যা, সিন। আর শিন উচ্চারণ করার সময় সেম জিমের মতন হবে। বলছিলাম না যে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বাটা বাঙ্গা খেয়ে উপরে তালুর সঙ্গে লেগে যাবে। সেম
একই হবে। এটাও ঠিক তেমনই ভাবে হবে জিমের মতন। জিহ্বার মধ্যখান একটু বাঙ্গা খেয়ে উপরে তালুর সঙ্গে লেগে যাবে, যেমন শিন। এরপরে দেখেন সদ, সদ আর জা আর সিন, এই তিনোটা কি একই মাখরাজ, এটাও কি একই মাখরাজ। তো জিহ্বার আগায়, সামনের, নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া তাহলে এই তিনটা হরফ উচ্চারণ হবে জা, সিন, সদ। এরপরে দেখেন দদ, দদ উচ্চারণ করার সময় জিহ্বার গোড়া দিকের পাশে, দিকের পাশে মানে জিহ্বার গোড়ার দুই দিকের পাশে, দুই দিকের পাশে কি হবে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কি করতে হবে, জিহ্বার গোড়ার দুই দিকের পাশ, হ্যাঁ, উপরে বরাবর, উপরে বরাবর, হ্যাঁ, মাড়ি দাঁতের, যে দাঁতের মাড়ি আছে, সব দাঁতের একটু মাড়ি আছে, তো মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তাহলে কি হয়ে যাবে, দদ উচ্চারণ হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। তো আজকে ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে এতটুকুই থাক, আর বাকিটা আবার সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আহ, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মধ্যে বলবেন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি লাইক করেন তাহলে আমাদের মনের মধ্যে একটু আশ্বাস পায় যে আমরা ভিডিও আরো বানাই, আপনারা ভিডিও চাইতেছেন। তো দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।